জঙ্গিদের মুক্তাঞ্চল বাংলাদেশে একটা জিনিস আমি খুব পরিষ্কার করে দিই আজকের অনুষ্ঠানের প্রথমেই, যে পাকিস্তান যদি একই রকমভাবে বাংলাদেশকে মদদ দিতে থাকে, পাকিস্তান যদি একই রকমভাবে সেনা জাহাজ পাঠাতে থাকে বাংলাদেশে, অস্ত্রভর্তি জাহাজ যদি বাংলাদেশে পাঠাতে থাকে, যদি পাকিস্তান একই রকমভাবে যারা অস্ত্র তৈরি করে এক্সপার্টিজ তাদের যদি বাংলাদেশে পাঠাতে থাকে, তাহলে আপনাদের আজকে আমি দাঁড়িয়ে দেবাশিস চক্রবর্তী হাল্লাবোল অনুষ্ঠানে আমি বলছি যে আগামী দিনে যুদ্ধ অনিবার্য। যুদ্ধ অনিবার্য যদি একই রকমভাবে পাকিস্তান বাংলাদেশকে উস্কাতে থাকে, কারণ সেরকম একাধিক ছবি ধরা পড়ছে। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আমার কাছে কিছুক্ষণ আগেই বাংলাদেশের বিভিন্ন বন্ধু আমাদেরকে হোয়াটসঅ্যাপে নানান রকম তথ্য পাঠান। তিনি পাঠাচ্ছেন যে পাকিস্তানের সমরাস্ত্র ভর্তি করা জাহাজ রিলিজ হচ্ছিল বাংলাদেশে, সেই ছবি দেখে ফেলায় 8 জনকে গলা কেটে খুন করা হয়েছে। 8 জনকে গলা কেটে খুন করা হয়েছে। আমরা এই খবরের এখনো পর্যন্ত সত্যতা যাচাই করে দেখবার সময় পাইনি। জাস্ট কিছুক্ষণ আগে, জাস্ট ফিউ সেকেন্ডস এগো আমার কাছে খবর আসলো যে 8 জন যারা পাকিস্তানি জাহাজের এই অস্ত্র রিলিজ করবার ছবিটা ধরা পড়েছে চোখে, তাদেরকে গলা কেটে খুন করা হয়েছে। অর্থাৎ পাকিস্তান বাংলাদেশের সঙ্গে রয়েছে, এটা কোনোভাবেই কেউ মানে বাংলাদেশের একটা অংশের মানুষ, একটা অংশের জঙ্গি আমি বলবো তারা চাইছেন না। অন্যদিকে বাংলাদেশের রোহিঙ্গাদেরকে অস্ত্র শিক্ষা দেওয়া হচ্ছে, কারণ তারা দুটো কাজ করতে পারে। একদিকে হচ্ছে তারা যদি যুদ্ধ হয় ভারতের সঙ্গে সেদিকে তারা কাজ করবে, আর অন্যদিকে আরাকান আর্মিকে তারা সেভ করবে। আর এই মুহূর্তে বাংলাদেশের জঙ্গিদের অত্যাচার কিভাবে পশ্চিমবঙ্গে বাড়ছে সেটা আপনারা খুব ভালোভাবে জানেন যে এই যে জঙ্গি বাংলাদেশের যে সমস্ত জঙ্গিরা, এই জঙ্গিরা মুর্শিদাবাদ, কেরালা, আসাম এর সঙ্গে একটা ইন্টারলিঙ্ক তৈরি করছে। আচ্ছা আপনি বলুন তো দেখি, তাদের কি লক্ষ্য তাহলে চিকেন নেককে ডিসকানেক্ট করা? এখনো পর্যন্ত স্টিল আমাদের কাছে তথ্য আছে, আমাদের কাছে এই তথ্য আছে যে কাশ্মীরের জঙ্গি ক্যানিংয়ে ধরা পড়ছে, একাধিক জঙ্গি মুভমেন্ট এই রাজ্যে বাড়ছে। এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে সতর্ক করব, কারণ একটু আগে আমার বিভিন্ন প্রতিনিধি বিভিন্ন জায়গা থেকে দেখাচ্ছিল যে শহর কলকাতায় বিভিন্ন জায়গায় চার্চে মানুষের ভিড়, মানুষ প্রে করতে যাচ্ছেন, ক্যারলে অংশগ্রহণ করতে যাচ্ছেন, দে আর সেলিব্রেটিং দ্য ক্রিসমাস। এবং ইভেন এখানে অনেক বাইরের মানুষ রয়েছেন, পাশ্চাত্যের মানুষ রয়েছেন, তাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা কথা বলছিলেন। বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রি থেকে মানুষ কলকাতায় এসেছেন, দে আর এনজয়িং দিস পার্টিকুলার সেলিব্রেশন। এই ইয়ার এন্ডিং এবং ইয়ারের যে শুরু, বছরের শুরু, তার যে সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণটা একটা উৎসব ঘন মুহূর্ত। আর সেই সময় আসুন আপনাদেরকে দেখাই ভয়াবহ একটি মেসেজ স্পেশাল ইন্টেলিজেন্স মারফত আমাদের কাছে এসছে, সেটা নিয়ে আমরা খবরও করেছি বাই দ্য ওয়ে। কিন্তু আজকে এই মুহূর্তে যে কোনোভাবেই আমাকে সেই ইনফরমেশন আমার দর্শকদের সামনে দিতেই হবে, এটা আমাদের মোরাল রেসপন্সিবিলিটি। আসুন একবার দ্রুত দেখাই যে জঙ্গিরা কলকাতাকে সতর্ক করছে, লিটারেলি। আসুন একবার দেখে নিই যে কী ধরনের সতর্কতা। জঙ্গিরা বলছে যে শহর কলকাতায় আক্রমণ হতে পারে, এবং দেখুন বড়দিন বা বর্ষবরণে জঙ্গি হামলা কলকাতায় হতে পারে। এটা প্রশ্ন নয়, এটা ইন্টেলিজেন্স ইনপুট। আমি আবারও বলছি, ইট ইজ ইন্টেলিজেন্স ইনপুট। ভারতে প্রবেশ করে বছরের শেষ বা শুরুতে নাশকতার ছক, কারা করতে পারে নাশকতার ছক? আপনারা শুনেছেন আগে যে জেহাদি জঙ্গি গোষ্ঠী তার এরকম ধরনের কাজ করে। ভারতের একাধিক জায়গায় আগেও বিস্ফোরণ হয়েছে। সাকরেদ নিয়ে কলকাতা হয়ে প্রবেশ করবার কথা জিকারুল্লাহ বাহিনীর। এই জিকারুল্লাহ বাহিনীর প্রধানকে এর মধ্যেই জেল থেকে বাংলাদেশে রিলিজ করা হয়েছে। এগুলো একদম ট্রু ফ্যাক্ট, আপনাদেরকে যেগুলো রাখছি সামনে। আসুন সাকরেদকে নিয়ে ত্রিপুরা হয়ে কলকাতায় প্রবেশ করার কথা জিকারুল্লাহ বাহিনীর গোয়েন্দা সূত্রের খবর। আসুন পরের ইনফরমেশন, লোন উলফ অর্থাৎ যে কোনো ভিড়ের জায়গায় মিশে গিয়ে কিন্তু সেখানে ফিরায় হামলা হতে পারে। লোন উলফ হামলাকারীকে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন, কারণ সে একেবারে সাধারণ মানুষের মতো আপনার সঙ্গে মিশে থাকতে পারে। কাজে হাওড়া, শিয়ালদা, পার্ক স্ট্রিট চত্বর, ধর্মতলা চত্বর, এই সমস্ত জায়গায় বি কেয়ারফুল। আমরা এটা আপনাদেরকে আবারও সতর্ক করছি, যারা শহর কলকাতার বিভিন্ন প্রান্তে রয়েছেন সেলিব্রেট করুন, বাট বি কেয়ারফুল। আসুন কারা আক্রান্ত হতে পারে? রাজনীতিক যে কোনো ব্যক্তি আক্রান্ত হতে পারেন, বুদ্ধিজীবী তারা আক্রান্ত হতে পারেন, যে কোনো সোশ্যাল মিডিয়া ব্লগার তারা আক্রান্ত হতে পারেন, ইভেন মিডিয়া পার্সোনালিটিস অর্থাৎ গণমাধ্যমের কর্মীরাও টার্গেট হতে পারেন। এটা আবারও বলছি, এটা আমরা একটা মন গড়া গল্প বলছি না আপনাদের সামনে, আমরা বারবার করে সতর্ক করছি অ্যাজ এ মিডিয়া রিপ্রেজেন্টেটিভ। আমাদের যে দায়িত্ব রয়েছে সেটা। জেএমবি এবং এমবিটি এই গোষ্ঠীর 144 জন সদস্যের মধ্যে বাংলাদেশ থেকে জেলমুক্ত হয়েছে। বাংলাদেশ থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এই মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার আসবার পর। কারাগার এবং পুলিশ স্টেশন থেকে লুট করা বিস্ফোরক অস্ত্র রয়েছে তাদের কাছে। আপনাদেরকে গতকাল আমি একটা খবর দেখিয়েছিলাম যেখানে 40 টন বারুদ পাওয়া গিয়েছে, অস্ত্র পাওয়া গিয়েছে বর্ডারে।
বর্ডার রিজিয়নে সঙ্গে সঙ্গে আসাম থেকে, পশ্চিমবঙ্গ থেকে এবং কেরালা থেকে জঙ্গি গ্রেপ্তার হয়েছে। আর আমি এই মুহূর্তে এই যে জিকারুল্লাহ বাহিনী, এই জিকারুল্লাহ বাহিনীর এক্সপোজ করেছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। কি ছবি উঠে আসছে জিকারুল্লাহ বাহিনীর সম্পর্কে, এবং এই যে জিকারুল্লাহ বাহিনীর যে প্রধান, তাকে যে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে কোথায় ওয়েট করছে, কিভাবে সে ভারতে আসতে পারে, কি সে ব্লুপ্রিন্ট করেছে, তার একটা ইনিশিয়াল গ্রাফিক্স, একটা ইনিশিয়াল অ্যাপ্রোচ কি হতে পারে অ্যাপ্রক্সিমেটলি, এটা আপনাদেরকে দেখাবো। আসুন, আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ সেই খবর তুলে ধরেছেন আপনাদের জন্য, আপনাদের সামনে। আসুন দেখি একবার। জঙ্গিরা সুযোগ খুঁজছে এবং নির্দিষ্টভাবে আমাদের পূর্ব দিকের রাষ্ট্রটির নাম শুধুমাত্র এই মুহূর্তে বাংলাদেশ রয়ে গেছে, কিন্তু সেই বাংলাদেশ তার যাবতীয় যে ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টিকে ভুলে এই মুহূর্তে কার্যত পূর্ব পাকিস্তানে পরিণত হয়েছে। এ বিষয়ে বৃহত্তর অংশের কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশের যারা বাঙালিয়ানা বিশ্বাস করেন, তারা আজকে একঘরে হয়ে গেছেন, তাদেরকে কর্নার্ট করে দেওয়া হয়েছে। পরিবর্তে পাকপন্থী যে জেহাদি গোষ্ঠী, তারা রাজধানী থেকে শুরু করে জেলা উপজেলা দাপিয়ে বেড়াচ্ছে। এখন ঢাকার রাস্তায় বা বাংলাদেশের রাস্তায় হাঁটলে কতজন পাকিস্তানি তোমার একসঙ্গে চোখে পড়বে সেটার কোনো নির্দিষ্ট সংখ্যা তুমি এই মুহূর্তে বলতে পারবে না, অসংখ্য। এবং যে মুহূর্তে পাসপোর্টে তাদের নির্দিষ্ট সিকিউরিটি অপশনটাই তুলে দেওয়া হয়েছে, শয়ে শয়ে পাকিস্তানি এসে বাংলাদেশের বাড়িতে ঢুকছে, কারণ এটা দেউলিয়া দেশ, খেতে পায় না, সেখান থেকে শয়ে শয়ে পাকিস্তানি এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে। এদের মধ্যে কতগুলো জঙ্গি আর কতগুলো শিক্ষিত দাঁড়িয়ে তো প্রশ্ন থাকতেই পারে। তবে অধিকাংশের মতামত যে অধিকাংশ এদের মধ্যে জঙ্গি, এবং পাকিস্তানের জঙ্গির চাষি হয়, এটা আন্তর্জাতিক মহল জানেও। এবং সেই অবস্থা থেকে যে তথ্য জানাবো সেটা ভীষণভাবে অ্যালার্মিং আমাদের এই রাজ্যের প্রত্যেকের জন্য। তার কারণ যে তথ্য আসছে যে 21শে ডিসেম্বর, যে দুদিন আগেই, যে গভীর রাতে কাশিমপুর যে সেন্ট্রাল জেল আছে, সেই জেল থেকে আনসারুল্লাহ বাংলা টিম এবিটি, তার যে কুখ্যাত জঙ্গি জিকারুল্লাহ, এই জিকারুল্লাহ ছবি আমরা স্ক্রিনে রাখছি এই মুহূর্তে, তাকে নির্দিষ্টভাবে গভীর রাতেই কাশিমপুর সেন্ট্রাল জেল থেকে তাকে গোপনে ছেড়ে দেওয়া হয়। বাংলাদেশের ফেনী নেক, যেটা অর্থাৎ কুমিল্লা যে অংশটি আছে, সেখান থেকে এই আনসারুল্লাহ বাংলা টিমের এই জিকারুল্লাহ, সে এবং তার জঙ্গি সাগরেদগুলো এই ভারতবর্ষে প্রবেশের চেষ্টা করবে এবং ত্রিপুরা হয়ে তারা কলকাতায় আসার চেষ্টা করবে। যে ছবিটা আসছে, যে আনসারুল্লাহ বাংলা টিমের যিনি প্রধান জসিমউদ্দিন রহমানিয়া এবং বরখাস্ত হয়ে যাওয়া সেনাকর্তা সৈয়দ জিয়াউল হক, এরাই আইএসআই চক্রের মাধ্যমে গোটা টিমটা সাজিয়েছে। কি উদ্দেশ্য হলো ভারতে গিয়ে নির্দিষ্টভাবে টার্গেট বেছে নাও। টার্গেট কারা? টার্গেট হলো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, ব্লগার এবং গণমাধ্যমে যারা চাকরি করেন, তাদেরকে বেছে বেছে টার্গেট বানিয়ে খুন করে দাও। এবং এই আনসারুল্লাহ বাংলা টিম এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন যে ভারতীয় শিল্পপতিদের যে প্রতিষ্ঠানগুলো আছে, ইনভেস্টমেন্ট যেখানে আছে, সেখানেও তারা এককভাবে বোম ব্লাস্ট করতে পারে, আইডি এক্সপ্লোশন করতে পারে, বা তারা সেখানে গিয়ে ছিন্ন ভিন্ন করতে পারে। যে ছবি বাংলাদেশ পাকিস্তানকে সঙ্গী করে দেখছে, কারণ তোমাকে বলবো যে জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে পরপর 2টি মাসে নির্দিষ্টভাবে যে কাতারে বৈঠক হয়েছিল শেহবাজ শরীফের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের, তার পরিপ্রেক্ষিতে প্রায় 50 বছর পরে এই দুটি দেশ আবারও সেনাগতভাবে একই জায়গায় আসছে, যৌথ মহড়ায় আসছে। এবং জানুয়ারি মাসে তারা বঙ্গোপসাগরে যৌথ নৌবাহিনীর মহড়া করবে, বাংলাদেশ পার্টে করবে, এবং ফেব্রুয়ারিতে তারা আরব সাগরে করবে। এবং এই দুটি থেকেই তারা তাদের সেনাবাহিনীকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে। ভারতের পক্ষে গোটা বিষয়টা খুব একটা সুবিধার নয়। এর আগে ওই অংশে আমরা একাধিক ক্ষেপণাস্ত্র প্রয়োগ করেছি, আমাদের ব্রহ্মস প্রয়োগ করেছি, আমাদের কেফর প্রয়োগ করেছি, প্রয়োজনে আবারও করা হবে। তাতে যদি মহড়ার কিছু হয় তাহলে সেটা পরবর্তী ইস্যু হবে, পরবর্তী সময়। কিন্তু কখনোই আমাদের বুকের ওপর শত্রু পক্ষকে এভাবে যে বিধ্বংসী নৃত্য তা করতে দেওয়া হবে না বলেই নির্দিষ্ট অংশের বক্তব্য উঠে আসছে। একটি তথ্য পাকিস্তানপন্থী বাংলাদেশকে মনে করানোর প্রয়োজন, সেটা হলো যে মুম্বাই হামলার যে মাস্টার মাইন্ড হাফিজ সাইদ, তার লাহোরের যে জোহারের বাড়ি, সেই বাড়িতে কোনো একজন আফগানিস্তানের প্রতিবাদী যুবক, তিনি একেবারে সোজা গাড়ি নিয়ে ঢুকে পড়েন এবং বিস্ফোরণ ঘটিয়ে দেন। বাংলাদেশ যে পথে হাঁটছে তাতে পরবর্তী ক্ষেত্রে যেভাবে পাকিস্তানে একের পর এক যে মাস্টার মাইন্ডগুলো বিভিন্ন নাশকতা গোষ্ঠীর ছিল, তারা ধরাশায়ী হয়ে গেছে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের হাতে, সেটা যে বাংলাদেশেও ঘটবে না এরকম তো কোনো গ্যারান্টি হতে পারে না। ফলে গোটা ছবিটা সেদিকে এগোচ্ছে যে হাফিজ সাইদের ভবিষ্যৎই হয়তো বাংলাদেশের সেনাকর্তাদের পরবর্তী ভবিষ্যৎ হতে চলেছে।
এই যে সত্যজিৎ যে কথাগুলো বলছিল সেখানে খুব পরিষ্কার যে বাংলাদেশ এখন জঙ্গিদের মুক্তাঞ্চল। এবং আপনারা দেখুন এই সত্যজিতের কথার সঙ্গে মিলিয়ে আপনারা দেখতে পাবেন, আমরা আপনাদেরকে আগে দেখিয়েছি যে বাংলাদেশ থেকে একাধিক সংগঠন ভারত বিরোধী ডাক তুলছে এবং মুক্তিযুদ্ধকে তারা মানছে না, অসম্মান করছে, পাকিস্তানকে তারা সাপোর্ট করছে। আসুন এই মুহূর্তে বাংলাদেশেরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্ট আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশে কোন কোন জঙ্গি গোষ্ঠী এই মুহূর্তে সক্রিয় আছে। আসুন দেখাই আপনাদেরকে। আমাদের সঙ্গে বাংলাদেশের গেস্ট রয়েছেন, উনি এর অবশ্যই ক্ল্যারিফিকেশন করতে পারবেন। একেবারে প্রথম যে নামটা দেখতে পাচ্ছি আইসিস, তারপর যে নামটা দেখতে পাচ্ছি আইএসআই, তাদের এই লোগো, পার্টিকুলার লোগো আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জেএমবি, আমরা দেখতে পাচ্ছি আনসারুল্লাহ বাংলা, আমরা দেখতে পাচ্ছি জামাতি ইসলাম, আমরা দেখতে পাচ্ছি হিজাবুত তাহির। অর্থাৎ এই সমস্ত জঙ্গিগুলো একবার দেখে নিন পরিষ্কার। একবার এই ছবি আপনাদেরকে দেখাই, যেখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশকে ঘিরে রেখেছে একাধিক সন্ত্রাসী গোষ্ঠী। হয়তোবা এটাই সত্যজিৎ বলতে চাইছিল কিছুক্ষণ আগে। আসুন এবার দেখাই যে জঙ্গির একটি ম্যাপ সামনে নিয়ে এসছে, এটাও খুব ক্রুশিয়াল, খুব ইম্পর্টেন্ট। এই যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছেন, দ্য গ্রেট বেঙ্গল রিজিম, এবং এর মধ্যে এই যে সবুজ যে ব্লক করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই সবুজ দাগ, এই সবুজের মধ্যে লেখা রয়েছে 21 স্টেটস অফ দ্য রিজিম। অর্থাৎ এই ম্যাপটা যদি সম্পর্কে আপনাদের আইডিয়া থাকে তাহলে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। দেখুন ওয়েস্ট বেঙ্গল খানিকটা লেখা রয়েছে, বাংলাদেশের পুরোটা, ত্রিপুরা ঠিক এরকম জায়গায় অবস্থিত, আসামের নিচের দিকটার কিছু অংশ, এখানে মণিপুর ইত্যাদি একাধিক জায়গা নিয়ে, সঙ্গে এই পশ্চিমবঙ্গের একটা বড় অংশ নিয়ে, এবং যদি আমি সবুজটা ধরি তাহলে তো পুরো 7 সিস্টার্স চলে আসছে এর মধ্যে। এবং এই সঙ্গে সঙ্গে দেখুন বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা। এই যে ডাকটা, এই যে সঙ্গে সিকিমও রয়েছে, এই যে সিকিম, অর্থাৎ আপনারা সবাই শীতকালে অনেক ঘুরতে যান সিকিমে। এবার এই সমস্ত জায়গাটাই নাকি বাংলাদেশে যেতে চলেছে, এবং এই নিয়ে কিন্তু বাংলাদেশের একাধিক জায়গা থেকে এই বিষয়ে বারবার করে নক করা হচ্ছে যে বাংলা, বিহার, উড়িষ্যা এই জায়গাগুলো আমরা দখল করে নেব, এরকম বলা হচ্ছে। তো আসুন একবার দ্রুত ওয়ালে আমরা দেখাই সরাসরি, এখান থেকে আমরা দেখে নেব বসে, যে আমরা দেখব যে এর মধ্যে সম্প্রতি এই পশ্চিমবঙ্গে বেশ কিছু জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। মুর্শিদাবাদ থেকে 2 জনকে তো গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন জাভেদ মুন্সি, ইনি কিন্তু কাশ্মীরের জঙ্গি সন্দেহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইনফরমেশন রয়েছে কাশ্মীর পুলিশ এবং পশ্চিমবঙ্গ এসটিএফ তারা গ্রেপ্তার করেছে দক্ষিণ 24 পরগনা থেকে, ক্যানিং অংশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। শাল বিক্রেতা এরকম একটা ক্যামোফ্লেজ করে সে পশ্চিমবঙ্গে এসে ঘর ভাড়া নিয়েছিল, 1 মাসের জন্য ঘর ভাড়া নিয়েছিল। এখন সবথেকে ভয়ের বিষয় এটাই লাগছে আমার কাছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু জাল বিস্তার করছে নতুন জঙ্গিরা, এবং পুরনো জঙ্গিদের একটা কিউ লাইন কিন্তু ছিলই, পুরনো জঙ্গিদের স্লিপার সেল ছিলই। এবার সেগুলো যদি অ্যাক্টিভ হয় তো ডেফিনেটলি 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারির মাঝখানে এই যে সেলিব্রেশনের যে সিজন, এই সময় কিন্তু বিপদ হতে পারে। আসুন একবার দ্রুত দেখাই জঙ্গিদের ছবি যাদেরকে গ্রেপ্তার করেছে। যে আনসারুল্লাহ বাংলার কথা বলা হচ্ছে, আনসারুল্লাহ বাংলার একাধিক সদস্যকে গ্রেপ্তার করেছে। সাদ রাদি ওরফে সাব শেখ, মোহাম্মদ আব্বাস আলী হরিহরপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। মিনারুল শেখ, এই দুজনেরই কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড পশ্চিমবঙ্গের এই ভারতের ছিল। মুজিবুর রহমান, নূর ইসলাম মণ্ডল আসাম থেকে গ্রেপ্তার করা জঙ্গি কয়েকদিন আগেই। এনামুল হক আসাম থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি। আব্দুল করিম আসাম থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি। হামিদুল ইসলাম আসাম থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি। এই সমস্ত জঙ্গিরা কিন্তু আসাম, পশ্চিমবঙ্গ এবং কেরালার মধ্যে একটা কানেকশন তৈরি করবার চেষ্টা করে। দেখুন মোহাম্মদ সাদ রদি, যার বিরুদ্ধে মূল অভিযোগ, মুজিবুর রহমান, এই হচ্ছে মুজিবুর রহমানের ছবি। এই দেখুন মিনারুল শেখ, তার ছবি চিনিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন নূর ইসলাম মণ্ডল, তার ছবি। এখানে দেখতে পাচ্ছেন আব্দুল করিম, তার ছবি। এখানে দেখতে পাচ্ছেন হামিদুল ইসলাম, যার নাম আমরা বললাম, তার ছবি। মোহাম্মদ আব্বাস আলী, আরেক জঙ্গি, তার ছবি। আর এদিকে দেখুন ইনামুল হক। এই পুরো টিমের লিডার বলে মনে করা হচ্ছে সাদ রাদি সাব শেখ। এই আরেকবার দেখা একটু বড় করে এই ছবিটা, আরেকবার আমি দেখে নিই। এই দেখুন বেশ কিছু জঙ্গি যাদেরকে গ্রেপ্তার করেছে, এর মধ্যে এসটিএফ, আসাম পুলিশ, কিছু ক্ষেত্রে কাশ্মীর পুলিশ। এই যে দেখতে পাচ্ছেন এই প্রত্যেক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা প্রত্যেকেই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য তারা বলছেন। এবার আসুন আপনাদের সঙ্গে অবশ্যই আমরা এই বিষয়ে আলোচনা করব যে ঠিক এখন এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশ
কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। একটা দ্রুত বিরতি নেব, দ্রুত বিরতির পরে ফিরে এসে আমরা পরিচয় করাবো যারা আজকে আমাদের সঙ্গে গেস্ট রয়েছেন, যাদের সঙ্গে আমরা আজকের এই মুহূর্তের হাল্লাবল চালিয়ে নিয়ে যাব। সঙ্গে আপনারাও থাকবেন, একটা বিরতির পর দ্রুত ফিরে আসছি, সঙ্গে থাকুন। আসুন এবার দ্রুত আপনাদের সঙ্গে পরিচয় করে দিয়ে যারা আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আলোচনায় থাকবেন। আজকের হাল্লা বলে আমরা আলোচনা করব ভারতের বর্তমান পরিস্থিতি, যেরকম অন্যদিকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর আক্রমণ কিন্তু কন্টিনিউ চলছে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে বেশ কিছু জঙ্গি সংগঠন তারা মাথাচাড়া দিচ্ছে, তাদের বক্তব্য আসছে। অন্যদিকে রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশে একটা বড় বিষয় দেখতে পাওয়া যাচ্ছে যে রোহিঙ্গাদের, আমরা কিছু ছবি পেয়েছি বাংলাদেশ থেকে, যেখানে দেখা যাচ্ছে যে রোহিঙ্গাদেরকে মানে তাদেরকে প্রপার সেনাবাহিনীর যেভাবে অস্ত্র চালনা করা হয়, সেনা প্রশিক্ষণ যেটাকে অ্যাকচুয়ালি বলা হয়, সেটা দেওয়া হচ্ছে। আমরা উৎকণ্ঠিত বাই দ্য ওয়ে। এবার পাকিস্তানের মদত চলতে থাকলে ভারত যুদ্ধের পথে যাবে। আমি আবার রিপিট করছি, পাকিস্তানের মদত একই রকমভাবে যদি চলতে থাকে ভারত যুদ্ধের পথে যাবে। কারণ আবারও একবার বলছি যে পাকিস্তান জাহাজ যখন অস্ত্র রিলিজ করছিল, সেই ঘটনা প্রত্যক্ষ করবার জন্য 8 জনকে খুন করা হয়েছে, সেই খবর আমাদের কাছে আসছে। আসুন পরিচয় করে দিয়ে যারা আমাদের সঙ্গে আজকে থাকছেন। আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী। অনির্বাণকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। সঙ্গে আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন অম্বিকানন্দজি মহারাজ, প্রতিষ্ঠাতা বঙ্গীয় হিন্দু সেনা। আমাদের সঙ্গে রয়েছেন কিন্তু এই বাংলাদেশ অভিযোগ করছে যে ইন্দিরার সময়ে বা তার পরবর্তী সময়ে ভারতীয় সেনারা কি বাংলাদেশে লুটপাট চালায়। কালকের খবর, কালকে করেছি খবর, বাংলাদেশ মানে বাংলাদেশের টাকা নাকি ভারতীয়রা লুট করেছে, লিটারেলি লুট করেছে বাংলাদেশের টাকা। কালকের অভিযোগ, উনি চাইলে আমি শুনিয়ে দিতে পারি ওনাকে, কালকের অভিযোগ। তাহলে আপনি বলুন কি বলবেন। একটা বিরতি নিচ্ছি, দ্রুত ফিরে আসার পর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অভিষেক কর্মকার কন্টিনিউ করবেন, সঙ্গে থাকুন। আমাদের ব্যাংক থেকে নির্বিচারে যেমন শেখ হাসিনা লুটপাট করেছে, ঠিক তেমনি সেই সময় ভারতও বস্তা বস্তা টাকা, যখন আমাদের টাকার দরকার ছিল, কারণ সদ্য স্বাধীন দেশে সাধারণ মানুষের জন্য খাবারের প্রয়োজনে, বেঁচে থাকার প্রয়োজনে টাকার দরকার ছিল, কিন্তু সেই সময় ভারত সে টাকা নিয়ে গেছে। অর্থাৎ স্বাধীনতার পরে পরে পার্শ্ববর্তী বন্ধু নামধারী দেশটি সদ্য স্বাধীন দেশের সঙ্গে যে ব্যবহার করেছে, সেই একই ব্যবহার আজকে এই ডিসেম্বরেও আমরা লক্ষ্য করি। শুনতে পেলেন অভিষেক, এই যে যার বক্তব্য শোনাচ্ছিলাম, এই টাকা লুট করেছে ভারত আর সেনাবাহিনী বাংলাদেশের টাকা লুট করেছে, বাংলাদেশের একাধিক শহরে নাকি ইন্ডিয়ার সেনা গিয়ে ক্যাপচার করে বসেছিল। এই ভদ্রলোকের নাম হচ্ছে শামসুজ্জামান দুদু। উনি বলেছেন এই, চিন্তা করুন, থাকতে পারে সেটা বিএনপির যুগ্ম সচিব মির্জা ফখরুল, তিনি কি বলেছেন একবার শুনুন, শুনে নিন, তারপর আমি আবারও আসবো আপনার কাছে। শুনুন। এই যে অন্যায়, অত্যাচার, নির্যাতন, জিনিসপত্রের দাম বাড়েছে, কত সিন্ডিকেট কি আমরা তাও বুঝি না। এটা বুঝি যে আমার জিনিসের দাম আমার কৃষক ভাইরা পায় না, আর টাকা এগুলো ডবল দাম দিয়ে কিনতে হয়। মাঝখানে একটা মধ্যস্বত্বভোগী বলে একটা গোষ্ঠী থাকে, যারা আপনার কারসাজি করে মুনাফাটা নিয়ে তুলে যায়। আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান নাকি? তাহলে কিন্তু ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য, এবং ন্যায় বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য। এর মধ্যে মধ্যস্বত্বভোগী কারা আমি বুঝলাম না। এটা মধ্যস্বত্বভোগী কি ভারত?